আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিবিএ এবং বিবিএস দ্বিতীয় বর্ষের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল ওয়াদুদ বিশ্বাস, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা। তোমাদের সাথে আজ আমার 12তম ক্লাস। আমাদের আজকের আলোচ্য সাবজেক্ট হচ্ছে ট্যাক্সেশন ইন বাংলাদেশ। আজকের টপিক ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটি। ইতিপূর্বে গত দিনের ক্লাসে কিভাবে অঙ্ক করতে হয় নিয়মকানুন বলেছিলাম এবং থিওরি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সরাসরি একটা অঙ্ক নিয়ে কথা বলবো। স্ক্রিনে তোমরা একটা সমস্যা দেখতে পাচ্ছ, একটা অঙ্ক দেওয়া আছে। আমি অঙ্কটা পড়ে বুঝাই দিয়ে তারপরে সমাধান করব। বলা আছে, নিম্নলিখিত তথ্যাবলী হতে জনাব বাহার এর 2018-19 আয় বর্ষে সিকিউরিটির সুদ খাতে মোট আয় নির্ণয় করো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আমাদের করদাতার নাম জনাব বাহার এবং আয় বর্ষ 2018-19। তাহলে কর বর্ষ হবে 2019-20। আমরা জানি যেটা আয় বর্ষ তার পরবর্তী বছর হচ্ছে কর বর্ষ। 1 নম্বরে বলা আছে করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ 32,000 টাকা। আমরা জানি করমুক্ত সিকিউরিটির সুদের উপর কোনো কর দিতে হয় না, এটা সম্পূর্ণ অকরধার্য, এ কারণে এটা মোট আয়ের অন্তর্ভুক্ত হবে না। দ্বিতীয়ত আছে কর বাদ সরকারি সিকিউরিটির সুদ 24,000 টাকা, এটার উপর কর দিতে হয়, সুতরাং এটা মোট আয়ের ভিতরে অন্তর্ভুক্ত হবে। 3 নম্বরে আছে কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ 10,000 টাকা, এটার উপরেও কর দিতে হয়, সুতরাং এটা মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। 4 নম্বরে বলা আছে 10% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ 30,000 টাকা। 10% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ 30,000 টাকা। এখানে একটা বিষয় লক্ষ্য রাখবে, আমার পার্সেন্টেজ আছে এবং সুদ বলা আছে। আমরা জানি যে পার্সেন্টেজ থাকলে সাধারণত সুদ বের করে নিতে হয়, কিন্তু এখানে বিনিয়োগ কত সেটা বলা নাই। যেহেতু সুদ বলা আছে তাহলে আমার এই 10%টা এখন কোনো কাজে লাগছে না। আমার যে সুদ নির্ণয় করতে হবে সে সুদ দেওয়াই আছে 30,000 টাকা। এটা তোমাদের প্রশ্নে এরকম যখন থাকে একটু বিভ্রান্তি করার জন্য, তুমি বোঝো কিনা সেটা বোঝানোর জন্য পার্সেন্টটা এভাবে দিয়ে দেওয়া হয়। তাহলে এক্ষেত্রে পার্সেন্ট আমাদের কোনো কাজে লাগবে না। আমাদের এই 30,000 টাকা যে সুদ পাওয়া গেছে এটা নিয়ে আমরা কাজ করব এবং এটা সম্পূর্ণ করযোগ্য, অতএব মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। 5 নম্বরে বলা আছে 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি 2 লক্ষ টাকা। 5% অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি 2 লক্ষ টাকা। তাহলে এখানে বিনিয়োগের পরিমাণ বলা আছে 2 লক্ষ টাকা এবং সুদের হার 12%। অতএব এইটা এই 2 লক্ষ টাকার 12% হিসাবে যে টাকা আসবে 12 দুগুণে 24,000 টাকা, এইটা আমার মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। এই সুদটা এখানে নির্ণয় করে নিতে হবে। সর্বশেষ বলা আছে জিরো কুপন বন্ডের আয় 24,000 টাকা। আমরা জানি জিরো কুপন বন্ডের আয় সম্পূর্ণ অকরধার্য, অতএব এটা মোট আয়ের অন্তর্ভুক্ত হবে না। সবশেষে একটা তথ্য দিয়েছে, উপরোক্ত সুদসমূহ আদায়ের জন্য ব্যাংক 6,520 টাকা চার্জ করেছে। উপরোক্ত সুদসমূহ মানে হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত, এই 6 ক্ষেত্রে 6টা বিনিয়োগে যত সুদ এসেছে সমস্ত সুদ আদায়ের ক্ষেত্রে 6,520 টাকা ব্যাংক চার্জ করেছে। আমরা জানি ব্যাংক চার্জ হচ্ছে অনুমোদনযোগ্য খরচ, অতএব অনুমোদনযোগ্য খরচটা বাদ যাবে। কিন্তু সেটা আমরা বের করব কিভাবে, এই 6টা সুদের ক্ষেত্রে আগে 6টা সুদের যোগফল করে 6টা সুদের ক্ষেত্রে দেওয়া হয়েছে 6,520 টাকা। এখন যেটুকু সুদ আমরা আয় হিসাবে গণ্য করব তার উপরে কয় টাকা এটা ঐকিক নিয়মে আমরা বের করে নিব।
এসো এখন দেখি অঙ্কটা কিভাবে সমাধান করা যায়। এখান থেকে আমরা মোট আয় নির্ণয় করব। আমরা আগেই দেখেছি আমাদের করদাতার নাম জনাব বাহার, আলোচনা করেছে আয় বর্ষ 2018-19, এটা অঙ্কে দেওয়া আছে। অতএব কর বর্ষ হবে 19-20, এটা আমাদের লিখে নিতে হবে, আয় বর্ষ ধরে কর বর্ষ নির্ণয় করে নিতে হবে। সিকিউরিটির সুদ খাতে মোট আয় নির্ণয়, এটা হচ্ছে আমাদের শিরোনাম। এবার ঘরের ভিতরে বিবরণ, টাকা টাকা দুইটা টাকা নিব আমরা। সবার আগে আমার খাতের নাম দিতে হবে। সিকিউরিটির সুদ খাতে আয় ধারা 22 ও 23, আমরা জানি ধারা 22-23-এ বলা আছে সিকিউরিটির সুদ সম্পর্কে, অতএব ধারা 22-23 ব্র্যাকেটে এটা আমরা দিয়ে দেব। 1 নম্বরে ছিল আমাদের করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ 32,000 টাকা, সেটা লিখলাম। কিন্তু আমরা জানি করমুক্ত মানে এর উপর কোনো কর দিতে হবে না, এটা সম্পূর্ণ অকরধার্য। তাহলে আমরা এইভাবে লিখে বাদ দিয়ে দিব অকরধার্য ব্র্যাকেটে সম্পূর্ণ, অকরধার্য ব্র্যাকেটে সম্পূর্ণ। এখন আমরা যদি কোনো টিকা দেই, সে টিকাটা এখানে নিচের টিকা দেব, এখানে সেটা ইঙ্গিত দিব, সংকেত দিব যে টিকা একে কিছু বলা আছে, সেটা আমরা বলবো যে এটা করমুক্ত, এটার উপর কোনো কর দিতে হবে না, এই জন্য এটা আউটার কলামে যায় না। 32,000, তাহলে আউটার কলামে 0, আউটার কলামে কোনো টাকা যাবে না। 2 নম্বরে বলা ছিল করবাদ সরকারি সিকিউরিটির সুদ 24,000 টাকা, তাহলে করবাদ সরকারি সিকিউরিটির সুদ 24,000 টাকা, এটা আমরা সম্পূর্ণ করযোগ্য, এটা দিয়ে দিলাম। এরপরে বলা ছিল কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ 10,000 টাকা, সেটাও সম্পূর্ণ করযোগ্য, এটাও দিয়ে দিলাম 10,000 টাকা। পরবর্তীতে বলা আছে 10% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ 30,000 টাকা, এটাও যেহেতু আমার সুদ দেওয়াই আছে, অতএব কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই, 30,000 টাকা দিয়ে দিলাম সব। 5 নম্বরে বলা আছে 12% অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ 2 লক্ষ টাকা ছিল, তার 12% হিসাবে 24,000 টাকা, এই সুদটা আমরা নির্ণয় করে নিলাম। এভাবে আমরা ভিতরেও দেখাইতে পারি, আবার বাইরেও দেখাই দিতে পারি। তো ভিতরে দেখানোই ভালো। 2 লক্ষ টাকার 12% হিসাবে 24,000 টাকা। এরপরে আরেকটা আইটেম ছিল জিরো কুপন বন্ডের আয় ছিল 24,000 টাকা। আমরা জানি জিরো কুপন বন্ডের আয় সম্পূর্ণ অকরধার্য, অতএব বাদ অকরধার্য সম্পূর্ণ 24,000 টাকা, আউটারে কিছু যাবে না। তাহলে আমাদের মোট বিনিয়োগ ছিল 6টি খাতে, তার ভিতর প্রথমটা এবং শেষটা দুটোই হচ্ছে অকরধার্য, এই দুটো আউটারে গেল না। 32,000 এবং 24,000, এই 56,000 টাকা আউটারে যাবে না। আউটারে গেল 24,000, 10,000, 30,000 এবং 24,000, মোট 88,000 টাকা আমাদের করযোগ্য আয় হলো। এবার আমাদের সবশেষে যে আইটেমটা ছিল যে এই সুদগুলো ব্যাংক কর্তৃক আদায় করা হয়েছে এবং সেক্ষেত্রে ব্যাংক আমার চার্জ ধার্য করেছে 6,520 টাকা। তাহলে আমার এখানে 6,520 টাকা সম্পূর্ণ যাবে না, কারণ দুইটা সুদ আমার আয়ের ভিতরে আয় হিসাবে গণ্য হয়নি, এর উপরে কর দিতে হবে না। তাহলে এই 4টের যে খরচ সেইটাই আমার এই 4টের আয় থেকে বাদ যাবে। তাহলে এই আমার করযোগ্য আয় হয়েছে কত? 4টে বিনিয়োগে 88,000 টাকা। এখন এই 88,000 টাকার উপরে আমার সরকার ব্যাংক কয় টাকা কর্তন করেছে সেটা নির্ণয় করতে হবে। সেই নির্ণয়টা আমরা এখানে টিকা 3-এ দেখাইছি। দেখো, ব্যাংক কর্তৃক মোট সুদ আদায় হয়েছে 32,000, 24,000, 10,000, 30,000, 24,000 এবং 24,000 টাকা, সর্বমোট 1,44,000 টাকা। এই 1,44,000 টাকা সুদ আদায় করার জন্য ব্যাংক চার্জ করেছে 6,520 টাকা। আর করযোগ্য যে আয় বা করযোগ্য যে সুদ তার পরিমাণ হচ্ছে 88 টাকা। তাহলে আমরা ঐকিক নিয়মে করতে পারি 88,000 টাকার 1,44,000 টাকার জন্য ব্যাংক চার্জ হচ্ছে 6,520 টাকা, 1 টাকায় কত আর 88,000 কত, সংক্ষেপে এখানে দেখানো আছে যে 6,520 টাকা গুণ 88/144, মানে 1,44,000 বা উপরে 88,000। এখানে হাজারের সংক্ষিপ্ত আকারে শূন্যটা বাদ দেওয়া আছে, তোমরা সম্পূর্ণ দিতেও পারো। তাহলে এখানে ক্যালকুলেশন আসছে 3,984 টাকা। তাহলে 88,000 টাকা আয় আর ব্যাংক চার্জ, এটা অনুমোদনযোগ্য খরচ, এটা আমরা বাদ দিয়ে দেবো, বাদ অনুমোদনযোগ্য খরচ ব্যাংক চার্জ 3,984 টাকা।
তাহলে আমাদের করযোগ্য আয় হলো 84,016 টাকা। এই 84,016 টাকা আমার আয় বিবরণীতে বা ইনকাম রিটার্নে দাখিল করতে হবে এবং তারপরে আমার ট্যাক্স নির্ণয় করে ট্যাক্স দিতে হবে। এই ছিল আমাদের প্রথম একটা সমস্যা এবং তার সমাধান। আমি আরো একটা সমস্যা নিয়ে কথা বলতে চাই। সমস্যা 2-এ কি বলেছি দেখো, নিম্নলিখিত তথ্যাবলী হতে মিস্টার রাজীবের 2018-19 আয় বর্ষে সিকিউরিটির সুদ খাতে মোট আয় নির্ণয় করো। তাহলে এখানেও আমার 18-19 আয় বর্ষ, অতএব কর বর্ষ 19-20। প্রথমেই বলা আছে 10% করমুক্ত সরকারি সিকিউরিটি 65,000 টাকা। 10% করমুক্ত সরকারি সিকিউরিটি 65,000 টাকা। এখানে কিন্তু বিনিয়োগের পরিমাণটা দেওয়া আছে 65,000 টাকা, তার 10% হিসাবে 6,500 টাকা হচ্ছে আমার আয়। এখানে সুদ বলা নাই, অতএব সুদটা বের করে নিতে, যেটা সুদ বলা না থাকবে সেটার জন্য সুদ বের করে নিতে হবে, আর যেটা সুদ বলা থাকবে সেটা বের করার কোনো প্রয়োজন নেই। 2 নম্বরে বলা আছে কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ 5,000 টাকা। এখানে সুদই বলা আছে, কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ 5,000 টাকা। এখানে আর কোনো নির্ণয়ের প্রয়োজন নেই, 5,000 টাকাই আমি সুদ হিসাবে এবং আয় হিসাবে গণ্য করব। এটা করযোগ্য আয়, অতএব এটা আউটার কলামে যাবে। 3-এ বলা আছে অনুমোদিত করবাদ বাণিজ্যিক সিকিউরিটির আয় 15,000 টাকা। অনুমোদিত করবাদ বাণিজ্যিক সিকিউরিটির আয় 15,000 টাকা। তাহলে এখানে আয় বা সুদ একই কথা, 15,000 টাকা, এটাও সম্পূর্ণ করযোগ্য, অথবা এটা মোট আয় হিসাবে গণ্য হবে। 4 নম্বরে বলা আছে অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ 10,000 টাকা। অনুমোদিত হলেও এটা করযোগ্য, অনুমোদিত হলেও করযোগ্য। মনে রাখবে যে অনুমোদিত হলে পরে তার কোনো বাদ যায় না, এটা সম্পূর্ণই করযোগ্য হয়, অকরধার্য বলে কিছু থাকে না। অনুমোদিত থাকলে অনেক সময় অকরধার্য একটা সীমা থাকে, কিন্তু অনুমোদিত হলে তার কোনো অকরধার্য সীমা থাকে না, সম্পূর্ণই করযোগ্য। 5 নম্বর হচ্ছে জিরো কুপন বন্ডের আয় 20,000 টাকা। জিরো কুপন বন্ডের আয় 20,000 টাকা, আমরা জানি এটা সম্পূর্ণ অকরধার্য। তাহলে এখানেও 5টা বিনিয়োগ আছে, তার ভিতর প্রথমটা সম্পূর্ণ অকরধার্য, শেষটা সম্পূর্ণ অকরধার্য, মাঝের 2, 3 এবং 4 করযোগ্য, এই দুটো আউটারে যাবে। নিচে কিছু কথা বলা আছে, করমুক্ত ও কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ এবং জিরো কুপন বন্ডের আয় আদায়ের জন্য ব্যাংক চার্জ যথাক্রমে 175 টাকা, 225 টাকা ও 300 টাকা। কি কি? করমুক্ত, তার মানে 1 নাম্বারটা, কর অগ্রিম, কর অগ্রিম মানে 2 নাম্বারটা, এবং জিরো কুপন বন্ডের আয় অর্থাৎ 5 নাম্বারটা। এই 3টি আদায়ের জন্য কত টাকা ব্যাংক চার্জ দিতে হচ্ছে সেটা আলাদা আলাদা ভাবে বলা আছে এখানে। তাহলে আমার প্রথমটা এবং শেষটা যেহেতু মোট আয়ের ভিতরে অন্তর্ভুক্ত হচ্ছে না, এই দুটো নিয়ে চিন্তার কোনো প্রয়োজন নাই। শুধু দ্বিতীয়টা কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ 5,000 টাকা, এটা আদায়ের জন্য ব্যাংক চার্জ আছে 225 টাকা। তাহলে 5,000 টাকা থেকে 225 টাকা বাদ দিয়ে দিব। এরপরে আরেকটা কথা আছে, সেটা হলো বাণিজ্যিক সিকিউরিটির সুদ আদায়ের কমিশন বাবদ ব্যাংক 700 টাকা কর্তন করেছে। বাণিজ্যিক সিকিউরিটি এখানে আছে দুইটা, একটা হচ্ছে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি, একটা আছে অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি। তাহলে অনুমোদিতটা হচ্ছে 15,000 টাকা, অনুমোদিত হচ্ছে 10,000 টাকা, দুইটা মিলে হচ্ছে 25,000 টাকা। এই 25,000 টাকা আদায়ের জন্য ব্যাংক চার্জ করেছে 700 টাকা। তাহলে এটা আমরা একবারেও দিতে পারি, আবার দুইটা আলাদাভাবেও। 15,000-এর ক্ষেত্রে কয় টাকা হবে 700-র ভিতরে, আর 10,000-এ কয় টাকা হবে, দুটো আলাদা করে যার যারটা থেকে বাদ দিয়ে যায়। আবার সবার শেষেও 700 টাকা একবারেও বাদ দেওয়া যায়, দুইভাবেই আমরা এটা বাদ দিতে পারি। আমরা জানি ব্যাংক কমিশন বা ব্যাংক চার্জ অনুমোদনযোগ্য খরচ। এছাড়া আর একটা কথা আছে, সেটা হলো অনুমোদিত বাণিজ্যিক ঋণপত্র ক্রয়ের জন্য ব্যাংক হতে 6% সুদে 1,20,000 টাকা ঋণ গ্রহণ করা হয়েছে। এই যে অনুমোদিত বাণিজ্যিক ঋণপত্র, অনুমোদিত বাণিজ্যিক ঋণপত্র, তার মানে 3 নম্বর আইটেমটা, এখানে যে 15,000 টাকা আমি সুদ পেয়েছি, এই বিনিয়োগ করার সময় অর্থাৎ
যখন আমি এই বাণিজ্যিক সিকিউরিটিটা ক্রয় করেছিলাম তখন আমি ব্যাংক থেকে 6% হারে 1,20,000 টাকা ঋণ নিয়েছিলাম। তাহলে 1,20,000 টাকা 6% হারে যে সুদটা আসবে সেই সুদটা অনুমোদনযোগ্য খরচ। অর্থাৎ যদি কোনো ঋণ গ্রহণ করা হয় সেক্ষেত্রে যে ঋণের সুদ সেটা অনুমোদনযোগ্য খরচ। দুইটা অনুমোদনযোগ্য খরচ, একটা হচ্ছে ব্যাংক চার্জ বা ব্যাংক কমিশন, আর একটা হচ্ছে ঋণের সুদ। তাহলে ঋণের সুদ এবং ব্যাংকের কমিশন দুটোই অনুমোদনযোগ্য খরচ হিসাবে বাদ যাবে। তাহলে আমরা এখন দেখি আসলে কিভাবে এটা আমরা মোট আয় নির্ণয় করব। এখান থেকে আমরা আগেই পেয়েছি করদাতা মিস্টার রাজীব, আয় বর্ষ 18-19, কর বর্ষ 19-20, সিকিউরিটির সুদ খাতে আয় নির্ণয় ধারা 22-23। আবার আমরা ভিতরেও ধারাটা দিয়ে দিতে পারি, আগের অঙ্কে ভিতরে দিয়েছিলাম, এবার উপরে দিয়েছি। অনেকে এইভাবে দেয়, এই জন্য আমি দুই ভাবে দেখাচ্ছি। 1 নম্বরে ছিল করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ। করমুক্ত সরকারি সিকিউরিটি ছিল 65,000 টাকা, তার 10% হারে সুদ আসে 6,500 টাকা। কিন্তু আমরা জানি এটা সম্পূর্ণ অকরধার্য, অতএব বাদ অকরধার্য সম্পূর্ণ 6,500 টাকা, আউটারে কিছুই গেল না। 2 নম্বর ছিল কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ। কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ 5,000 টাকা। এইখানে দুইটা কথা, এইখানে কথা ছিল একটা, সেটা হচ্ছে এই সুদটা আদায়ের জন্য 225 টাকা ব্যাংক চার্জ ধার্য করেছে। তাহলে এই 225 টাকা এখানে বাদ হচ্ছে ব্যাংক চার্জ, এটা অনুমোদনযোগ্য খরচ হিসাবে 225 টাকা বাদ থাকলো 4,775 টাকা। 4,775 টাকা। 3 নম্বরে বলা ছিল অনুমোদিত কর বাদ সরকারি সিকিউরিটির সুদ। এখানে অনুমোদিত কর বাদ, তাহলে কর বাদ মানে হচ্ছে কর বাদে উৎসস্থলে কর কেটে রাখা হয়েছে এবং তার পরিমাণ হচ্ছে 5%। এটা না বললেও আয়কর আইন অনুযায়ী 5% উৎসস্থলে কর কেটে রাখা হয়। সেই জন্য আমার এই নিট সুদ, এটা হচ্ছে 15,000 টাকা নিট সুদ, নিট সুদকে মোট সুদে রূপান্তর করতে হবে। তাহলে আমি 5% যদি কেটে রাখা হয় সেক্ষেত্রে হাতে পেয়েছি 95 টাকা। তাহলে 95 টাকা যদি আমি হাতে পাই, এক্ষেত্রে আমার মোট সুদ ছিল 100 টাকা। তাহলে 100 টাকার ভিতর 95 টাকা পেয়েছিলাম। অতএব এটাকে মোটাঙ্কিত করতে হয়, উপরে 100 নিচে 95। অতএব 15,000-এর 100/95, এক্ষেত্রে আমার মোট সুদ হচ্ছে 15,790 টাকা। তাহলে আমি নিট হাতে পেয়েছিলাম 15,000 টাকা, সুদ কেটে রাখছিল 790 টাকা এবং আমাকে দিয়েছিল 15,000 টাকা। যদি সুদ কেটে না রাখতো তাহলে আমি পাতাম 15,790 টাকা। এটাই মোট সুদ। আমাদের আয় বিবরণীতে মোট সুদটা দেখাতে হবে। এই ক্ষেত্রে খরচ ছিল দুইটা, একটা হচ্ছে ব্যাংক কমিশন। তাহলে ব্যাংক কমিশন বলে যাচ্ছিল বাণিজ্যিক সিকিউরিটির সুদ আদায়ের জন্য ব্যাংক কমিশন করেছে 15,000 টাকা আর 10,000 টাকা, দুইটা মিলে 25,000 টাকা এবং খরচ ছিল 700 টাকা। তাহলে 25,000 টাকায় খরচ হয়েছিল 700 টাকা, 1 টাকায় কত, 15,000-এ কত, ঐকিক নিয়মে আমরা বের করতে পারি। তার পরিমাণ বেরোবে 420 টাকা। আর এই অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি করার জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছিল 1,20,000 টাকা, যার সুদের হার 6%। এতে 1,20,000 টাকা 6% সুদ হচ্ছে 7,200 টাকা। এটা অনুমোদনযোগ্য খরচ। অতএব দুইটা খরচের যোগফল হচ্ছে 7,620 টাকা। এটা আমার মোট আয় 15,790 টাকা থেকে বাদ যাবে। বাদ যে আমার নিট করযোগ্য আয় হলো এখানে 8,170 টাকা। এই 8,170 টাকা আমার আয় বিবরণীতে যাবে। 4 নম্বরে বলা ছিল অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ ছিল 10,000 টাকা, এরটাও আদায় খরচ ছিল 700 টাকা। দুইটা মিলে বাণিজ্যিক সিকিউরিটির জন্য মোট ছিল 700 টাকা। তাহলে প্রথমে 15,000 টাকা দিয়েছে, এবার 10,000 টাকার জন্য 700 টাকা গুণ 10,000 ডিভাইডেড বাই 15,000 যোগ 10,000 অর্থাৎ 25,000। এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 280 টাকা এর খরচ, ব্যাংক চার্জ। তাহলে 10,000 থেকে 280 বাদ দিলে 9,720 টাকা নিট আয় বা করযোগ্য আয় হিসাবে বিবেচিত হলো। এটা আউটার কলামে যাবে। আর জিরো কুপন বন্ডের আয় ছিল 20,000 টাকা। আমরা জানি এটা সম্পূর্ণ অকরধার্য, এটা আউটার কলামে যাবে না। অতএব আমার 5টা বিনিয়োগ ছিল, তার ভিতরে প্রথমটা এবং শেষটা ছিল অকরধার্য।
এই দুটো আয়ের ভিতরে গণ্য হলো না। মাঝের 2, 3 এবং 4 এই তিনটা আইটেম আউটার কলামে গেল, এবং এই যে সংশ্লিষ্ট খরচ ব্যাংক চার্জ এবং ব্যাংক কমিশন বাদ দেওয়া হয়েছে, দিয়ে তিনটে বিনিয়োগের যে সুদ পেয়েছি, আয় পেয়েছি, সেই মোট করযোগ্য আয় বেরোচ্ছে 22,665 টাকা। এইটাই আমার তাহলে এখানে সিকিউরিটির সুদ খাতে আমার মোট আয় হচ্ছে 22,665 টাকা। এটা আমার আয়কর রিটার্নে এভাবে দেখাতে হবে। তাহলে আমরা আজ দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছ। এর উপর ভিত্তি করে তোমাদের যে বই নিয়ে পড়াশোনা করো সেই বইতে এই জাতীয় অঙ্ক আছে, আরো 2-1টা অঙ্ক তোমরা বাসায় করবে। আগামী দিন আমরা নতুন সমস্যা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এ পর্যন্তই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।